তো বিয়ের গাইজ অনেক বছর পরও বাবা মা হতে পারছেন না। একটা ছোট্ট পায়ের আওয়াজ, একটু মিষ্টি হাসির অপেক্ষায় আপনি রয়েছেন। দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত যদি আপনি কনসিভ হতে পারছেন না, মা বাবার ইচ্ছে পূরণ করতে পারছেন না, তাহলে গাইজ আজকে আমরা চলে এসেছি ক্রিস্টা IVF रुद्रमणि बिल्डिंग। हम लोग गूगल के माध्यम से डॉक्टर साहब के पास आए यहाँ, तो यहाँ बोले जो आपका हो जाएगा। लेकिन उनका इमेज इज अगेंस्ट एंड हस्बैंड का स्पर्म रिपोर्ट इज अगेंस्ट, लेकिन फिर भी फर्स्ट अटेम्प्ट में हम लोग उनको एक खुशियाँ दे सके। हम लोग पर आर्थिक स्थिति बहुत खराब था, मेरे पास पैसा भी नहीं था, लेकिन यहाँ पर देखे कि लोन वगैरह की सुविधा जो मिला तो वो देख के यहाँ पर जानकारी पहले लेने आए। ये बहुत पैसा भी बहुत फेंके हैं, लेकिन यहाँ पर आने से हमको थोड़ा संतुष्टि। IVF জিনিসটা এন্ড অনেকের ধারণা থাকে কি এটা কোনো পেইনফুল প্রসেস বা এর মধ্যে কি কোনো রিস্ক আছে কিছু, যদি এটা মানে একটুখানি বলেন। যেই কাপলদের এখনো পর্যন্ত কনসিভ হয়নি তাদের ব্যাপারে যদি কিছু আপনি বলেন। সো বিয়ের গাইজ অনেক বছর পরও বাবা মা হতে পারছেন না। একটা ছোট্ট পায়ের আওয়াজ, একটু মিষ্টি হাসির অপেক্ষায় আপনি রয়েছেন। দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত যদি আপনি কনসিভ হতে পারছেন না, মা বাবার ইচ্ছে পূরণ করতে পারছেন না, তাহলে গাইজ আজকে আমরা চলে এসেছি ক্রিস্টা IVF रुद्रमणि बिल्डिंग। কারণ এখানে গাইজ চলছে একটি প্রেগনেন্সি কার্নিভাল। এর আগেও আমি এখানে এসেছিলাম ক্রিস্টা IVF ফার্টিলিটি সেন্টারে বিগত 8 থেকে 9 মাস আগে। তখন এখানে ডিফারেন্ট টাইপ অফ পেশেন্ট ছিল, তখন আলাদা পেশেন্ট ছিল, তাদের আলাদা কমপ্লিকেশন ছিল, তাদের মধ্যে অনেকেই কনসিভ করেছিলেন। তো আজকে গাইজ আবার এখানে আসছি কারণ গাইজ এখানে হচ্ছে প্রেগনেন্সি কার্নিভাল, যেখানে বিভিন্ন ধরনের গাইজ আপনাদেরই মতন যাদের বিবাহের পরে দীর্ঘ বছর পরে বাচ্চা হয়নি, তারা কনসিভ করেছেন, ইভেন কনসিভ হওয়ার পর ডেলিভারি হওয়ার পরও তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। তো 8 থেকে 9 মাস পর আমরা আবার এসেছি এখানে ক্রিস্টা IVF ফার্টিলিটি সেন্টারে, কারণ এই বিশেষ উপলক্ষে যেটা হচ্ছে প্রেগনেন্সি কার্নিভাল। দেখে নেবো কি তাদের মধ্যে কতজন ডেলিভারি হয়ে গেছেন, অ্যান্ড নতুন পেশেন্টের সাথে দেখা করব, তাদের কী ধরনের কমপ্লিকেশন এসছে অ্যান্ড তারা কীভাবে কনসিভ করতে পেরেছেন। অ্যাড্রেসটি গাইজ আমি আরেকবার বলে দিচ্ছি, M বাইপাস গাইজ रुद्रमणि বিল্ডিংয়ের 3rd ফ্লোরে ক্রিস্টা IVF ফার্টিলিটি সেন্টার। আমরা চলে যাবো গাইজ সরাসরি ভিতরে। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি 3rd ফ্লোরে, যেটা হচ্ছে ক্রিস্টা IVF ফার্টিলিটি সেন্টার। অ্যান্ড আজকে গাইজ যেটা চলছে এখানে সেটা হচ্ছে প্রেগনেন্সি কার্নিভাল। সো এর আগে যখন আমরা এসেছিলাম প্রায় 7-8 মাস আগেকার গল্প বলছি, তখন নিউ পেশেন্ট ছিল অ্যান্ড তাদের কমপ্লিকেশনস ডিফারেন্ট ছিল। অ্যান্ড আজকে আবার আমরা এসেছি এই প্রেগনেন্সি কার্নিভালে, যেখানে প্রচুর পেশেন্ট কনসিভ করতে পেরেছে নতুন করে, নিউ পেশেন্ট উইথ নিউ কমপ্লিকেশনস, যারা গাইজ নতুন করে কনসিভ করেছে অ্যান্ড অনেকের ডেলিভারিও হয়েছে, তারা এসেছেন এই প্রোগ্রামটিতে। অ্যান্ড এখানে আমরা গাইজ নতুন পেশেন্টদের সাথে কথা বলবো 1 to 1, তাদের কীভাবে তারা কনসিভ করতে পেরেছে এই ব্যাপারটা গাইজ আপনাদেরকে বলবো। সো গাইজ সবার আগে আমি বলে দিই কি কীভাবে আপনারা এখানে আসতে পারেন। তবে সর্বপ্রথম যদি আপনি ভিডিওটি আসানসোল থেকে দেখেন, তাহলে একটা অপশান আছে আসানসোলে, ওখানে গিয়ে আসানসোলে আমরা ক্যাম্পও করছি। আপনার নিয়ার বাই দুর্গাপুর আছে, আসানসোল আছে, বর্ধমান আছে, অ্যান্ড আপনার ধানবাদও আমরা ক্যাম্প করছি। তো আসানসোলে প্রতি সপ্তাহে ক্যাম্প হতে পারে না, মাসে একবার মাসে এভরি মান্থে একবার ক্যাম্প হয়। যদি আপনি চান ওখানে যেতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার আছে, কল করে জেনে নিতে পারেন। তাছাড়া যদি আপনি ডিরেক্টলি ক্রিস্টা IVF এই ফার্টিলিটি সেন্টারে আসতে চান, তাহলে আমি যেভাবে এসেছি সেটা আপনাকে আমি বলছি। হাওড়া স্টেশন থেকে আমি ক্যাব করে চলে এসেছি। ঠিক আছে। তাছাড়া মানুষ কিভাবে আসতে পারে এখানে? ক্যাব একটু অপশান আছে, আপনি ক্যাব করতে পারেন। তাছাড়া আপনি ওখান থেকে বাস থেকে ইজিলি কনভেন্স আছে, আপনি ওখান থেকে আসতে পারেন। কি বাস নাম্বার? বাস নাম্বার আমি বলে দিচ্ছি। হাওড়া নেমে আপনাকে প্ল্যাটফর্ম নাম্বার 1 সাইড থেকে আপনাকে বাইরে যেতে হবে। ওখানে যাওয়ার পর আপনি 3টা অপশন পাবেন। AC 24, তার ছাড়া আপনার আছে AC 24 A/1, ওটা নন AC আছে, ওটাও আপনি নিতে পারেন। না হলে মুকুন্দপুর মিনি, এই 3টা অপশন আছে। আরেকটা অপশন আমার মনে হয় হবে এই মেট্রোটা চালু হয়ে গেছে, রুম মেট্রো। হাওড়া থেকে আপনি ডাইরেক্ট মেট্রো নিতে পারেন, যেটা সবথেকে কমফোর্টেবল হবে আর কস্ট এফেক্টিভ হবে। ইয়েস একদম এখানে নতুন মেট্রো শুরু হয়ে গেছে গাইস, আপনি ডিরেক্টলি এখানে চলে আসতে পারেন। কারেক্ট। আর আপনাদের যে স্টপেজ হবে আমাদের রুবি মোড় বললেই আপনাকে ওখানে নামিয়ে দেবে। তাছাড়া আপনি এক স্টপেজ আগে, রুবি মোড়ের আগে লস্কর হাট বলে আছে, ইয়া ট্যাগোর পার্ক, रुद्रमणि बिल्डिंग 3rd ফ্লোর, এটাও বললে আপনাকে এখানে নামিয়ে দেবে। আপনি কোনো প্রবলেম হলে আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে, আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড মেট্রো তো আছেই। তো গাইস যেরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে পেশেন্টস আছে, হ্যাপি পেশেন্ট আছে।
এর আগের বারেও তারা কনসিভ করেছিলেন, আজকে তারা ডেলিভারি হয়ে গেছে অনেক বাচ্চাদের, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এবারে আমরা নতুন যারা পেশেন্টের সাথে কিছু ইন্টারাকশন করব, যারা রিসেন্টলি কনসিভ হয়েছেন তাদের কী কমপ্লিকেশন ছিল, নিউ পেশেন্ট অ্যান্ড উইথ দেয়ার নিউ কমপ্লিকেশন। সো গাইস, এবার আমরা সরাসরি ডাক্তারবাবুর সাথে বসে গেছি। কিছু কোশ্চেন যেটা আমার মনে হয় কি করা দরকার, আপনাদেরকে জানানো দরকার। তাছাড়াও যদি আপনার এক্সট্রা কিছু কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে, তো আপনি ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। এবং আসানসোলেও এটির একটা ব্রাঞ্চ আছে, আমরা রেগুলারলি ক্যাম্প ক্যাম্প করে থাকি, তো ওখানে গিয়েও আপনি কনসাল্ট করতে পারেন। তো সবার প্রথমে স্যার জিজ্ঞাসা করবো এটাই কি আইভিএফ জিনিসটা কি? আইভিএফ কথাটির ফুল ফর্ম হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ শরীরের বাইরে যখন ডিম্বাণু এবং শুক্রাণু তাদের নিষিক্তকরণ ঘটিয়ে একটা ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণ মহিলার গর্ভে স্থানান্তরের পর আমরা একটা প্রেগনেন্সি অ্যাচিভ করি, সেই পদ্ধতিকেই বলা হয় আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। এরপরে যেটাই জিজ্ঞেস করবো কি কাদের এটা দরকার, হ্যাঁ মানে বিয়ের কত বছর পর কনসিভ হচ্ছে না তখন কনসাল্ট করা দরকার? ওকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি যখনই কোনো বিবাহিত কাপল মিনিমাম 1 বছর রেগুলার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করছে কিন্তু তাদের প্রেগনেন্সি আসছে না, এবং মহিলার বয়স যদি 35 বছরের নিচে হয়, তাহলে 1 বছর চেষ্টা করার পর যদি কনসেপশন না হয় তাহলে তাকে আমরা ইনফার্টিলিটি বলে থাকি। আর মহিলার বয়স যদি 36 বছরের ওপর হয় তাহলে সেক্ষেত্রে 6 মাস চেষ্টা করার পর যদি প্রেগনেন্সি না আসে সেক্ষেত্রে আমরা বন্ধাত্বের ইভালুয়েশন করতে বলে থাকি, অর্থাৎ 70 একটা ফার্টিলিটি ফিজিশিয়ানকে আপনার কনসাল্ট করা উচিত। এবং এরপর আসি কাদের ক্ষেত্রে এই আইভিএফ বা পদ্ধতিটি প্রয়োগ করা হয়। আইভিএফ বা পদ্ধতিটি প্রয়োগ করার বিভিন্ন ক্ষেত্র আছে। প্রথমেই দেখে নিতে হবে যে বন্ধাত্বটি কি পুরুষের জন্য না মহিলার জন্য না উভয়ের জন্য। পুরুষদের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা সিমেনের প্যারামিটার অর্থাৎ গঠন, গতিশীলতা এবং সংখ্যা অর্থাৎ কাউন্ট, মোটিলিটি এবং মরফোলজি, সেক্ষেত্রে কোনো অ্যাবনর্মালিটি থাকে সেক্ষেত্রে আমরা আইভিএফের সাহায্য নিয়ে থাকি। বা অনেকের শূন্য স্পাম কাউন্ট অর্থাৎ অ্যাজুস্পার্মিয়া ক্ষেত্রেও আমরা টিসা বা মাইক্রোটিসা পদ্ধতির সাহায্যে রেগুলারলি আজ আমরা প্রেগনেন্সি দিয়ে আসছি। এক্ষেত্রে মহিলার ক্ষেত্রে কি হতে পারে, যে প্রথমেই দেখে নিতে হবে যে মহিলার ওভুলেশন ঠিকমতো হচ্ছে কিনা, অর্থাৎ মাসিক নিয়মিত হচ্ছে কিনা এবং ওভুলেশন হচ্ছে কিনা, মহিলার একটি বা দুটি ফ্যালোপিয়ান টিউব পেটেন্ট আছে কিনা বা খোলা আছে কিনা, এবং গর্ভাশয়ের এন্ডোমেট্রিয়াল লাইনিং বা ফাইব্রয়েড বা এন্ডোমেট্রোসিস বা অ্যাডেনোমাইসিসের কোনো সমস্যা আছে কিনা। তো বিভিন্ন কারণ আছে, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই আমরা আইভিএফ পদ্ধতিটি সাজেস্ট করতে পারি। অ্যান্ড অনেকের ধারণা থাকে কি এটা কোনো পেইনফুল প্রসেস বা এর মধ্যে কি কোনো রিস্ক আছে কিছু, যদি এটা মানে একটুখানি বলেন। হ্যাঁ, না, আইভিএফ পেইনফুল প্রসেস নয় অতটা। এক্ষেত্রে কি হয়, দুটি ধাপ থাকে। যে প্রথম স্টেপে আমরা মহিলাকে কিছুদিন স্টিমুলেশনের মাধ্যমে ইনজেকশন দিয়ে তার এগগুলো ম্যাচিওর করা হয় এবং আন্ডার অ্যানাস্থেসিয়া আমরা ডিমগুলো কালেক্ট করে নিই। তো এটা পেন অনেকটা অ্যাভয়েড করা যায়। আর পরের যে ধাপ অর্থাৎ এমব্রিও ট্রান্সফারের যে ধাপ, সেক্ষেত্রে আমরা মহিলাকে রেগুলার অ্যাক্টিভিটি করার পরামর্শ দিয়ে থাকি। সুতরাং এক্ষেত্রে ভয়ের কিছু নেই এবং এখন টেকনোলজি এতটাই উন্নত কি আইভিএফের কমপ্লিকেশন অনেকটা কন্ট্রোল করা গেছে এবং এক্সপার্ট হ্যান্ডে এই কমপ্লিকেশন অলমোস্ট নীল। ওএইচএসের রিস্ক থাকে অর্থাৎ ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিন্ড্রোম, কিন্তু একজন এক্সপার্ট ফার্টিলিটি ফিজিশিয়ানের জন্য সেটা ম্যানেজেবল। যেই কাপলদের এখনো পর্যন্ত কনসিভ হয়নি তাদের ব্যাপারে যদি কিছু আপনি বলেন। হ্যাঁ, যারা আমাদের ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আছে, আমি যেটা বললাম যে পুরুষ এবং মহিলা দুজনেরই কিন্তু ফার্স্ট ভিজিটে আমরা ফার্টিলিটি একটা ইভালুয়েশন করিনি। কোনো ব্লেম গেম এখানে হয় না যে পুরুষ এবং মহিলা একসাথে ট্রান্সপারেন্ট কাউন্সিলিং হবে। ট্রান্সপারেন্ট কাউন্সিলিংয়ের পর যে কারণে তাদের বন্ধাত্ব আছে সেটা ডিসকাশন করা হবে। ফিনান্সিয়াল কাউন্সিলিং এবং সাইকোলজিক্যাল সাপোর্ট, এই দুটো খুব গুরুত্বপূর্ণ আমাদের আইভিএফের জন্য। তো ওয়ান্স পেশেন্ট যখন রেডি হয়ে যাচ্ছে তখনই তার মাসিকের 2 নম্বর বা 3 নম্বর দিন থেকে আমরা এই আইভিএফ প্রসেস চালু করি এবং এক্ষেত্রে পুরোটাই ইনফর্ম কনসেন্ট
এবং ট্রান্সপারেন্সি মেনটেন করে আমরা এই পদ্ধতিটি কন্ডাক্ট করে থাকি। অ্যান্ড সাকসেস রেশিওর ব্যাপারে যদি বলেন। সাকসেস রেট এখন আইভিএফ এর অত্যন্ত ভালো। এখন যে ব্লাস্টোসিস কালচার, লেজার অ্যাসিস্টেড হ্যাচিং, এমব্রিও জেনেটিক টেস্টিং, এনআইসিএস, পিজিটিএ এবং এতটাই টেকনোলজি উন্নত কি একটা পার ট্রান্সফার সাইকেলে আমরা মোটামুটি 70%-এর কাছাকাছি BHISCG সাকসেস রেট অ্যাচিভ করি এবং লাইভ বার্থ রেট মোটামুটি 55 থেকে 65%-এর মধ্যে হয়ে থাকে এবং এখনকার দিনে আইভিএফ এর সাকসেস রেট অনেক উন্নত। তো এটি গাইস আমাদের সেকেন্ড টাইম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু দেখালাম, অনেক হ্যাপি ক্লায়েন্টস আছে যারা কনসিভ করতে পেরে খুশি হয়েছে লাস্ট ভিডিওতে। অ্যান্ড আমরা আরও কিছু পেশেন্টদের সাথে কথা বলবো, তাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারে দেখবো অ্যান্ড কীভাবে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে অ্যান্ড ক্রিস্টা আইভিএফের সাথে তাদের কীরকম এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, নমস্কার, আমরা ক্রিস্টা আইভিএফ কলকাতা সেন্টার থেকে বলছি। তো আজ আমাদের সেন্টারে প্রেগনেন্সি কার্নিভাল অর্গানাইজ করা হচ্ছে। যে সমস্ত কাপলরা প্রেগনেন্সি সফলতা পেয়েছে তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠান। তো আজকে আমাদের সাথে আছে পায়েল ম্যাডাম। তো ওনার যে সমস্যা ছিল, ওনার 5 বছর বিবাহিত জীবন ছিল এবং ওনার অনিয়মিত পিরিয়ড ছিল। তো আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি এটি খুবই কমন একটি প্রবলেম, পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা আজ খুবই কমন আজকের দিনে। সেক্ষেত্রে ওভুলেশন হয় না, সেই জন্য প্রেগনেন্সি আসতে ডিলে হয়। ওনারা অনেক জায়গায় এর আগে ট্রিটমেন্ট করেছেন এবং ওনারা অ্যাসিওরেন্স চাইছিলেন কি আমাদের কাছে এসে যাতে একটা সফলভাবে আমরা একটা প্রেগনেন্সি ওনাদেরকে উপহার দিতে পারি। তো আমরা প্রথম চেষ্টাতেই সফল হয়েছি। তো ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করবেন আমাদের সাথে। পায়েল ম্যাডাম, আপনার এক্সপিরিয়েন্স কিছুটা বলুন আমাদের। ফার্স্ট টাইম যখন আসলে বায়োকেমিক্যাল প্রেগনেন্সি অ্যান্ড সেকেন্ড টাইম আমি সাকসেস হয়েছি। আর এখানে ম্যাম বা সমস্ত স্টাফ সবাই খুবই ভালো, সব দিক থেকে আমাকে সব রকমভাবে হেল্প করেছে। আমি যখনই এনাদেরকে ফোন করেছি বা যখনই কোনো প্রবলেমে পড়েছি সব সময়ের জন্যই পাশে থেকেছেন। আমি এটাই বলবো যে অনেক জায়গায় ঘুরেছি, আমি সফল হতে পারিনি, কিন্তু খ্রিস্টা আইভি এসেই আমি ফার্স্টবারে কোনো রকমভাবে একটা আমাদের মিসক্যারেজ বায়োকেমিক প্রেগনেন্সি এসেছিল, কিন্তু সেকেন্ডবারে 30% ক্ষেত্রে আমরা মিসক্যারেজ পাই, কিন্তু পেশেন্ট আশা ছাড়েনি, ওনার এমব্রিও রাখা ছিল। পরবর্তীকালে আমরা সেকেন্ড ট্রান্সফারে ওনাকে সাকসেসফুল প্রেগনেন্সি দিতে পেরেছি। এটাও একটা মেসেজ কি পিসিওডিতে মিসক্যারেজের রিস্ক একটু বেশি থাকে, যাদের হরমোনাল ইমব্যালেন্স বেশি থাকে, কিন্তু এক্ষেত্রে আইভিএফ ভেরি গুড অপশন ইন এক্সপার্ট হ্যান্ড। সেকেন্ডবারে আমাদের হয়েছে, তা সমস্ত খ্রিস্টা আইভিএফ সমস্ত স্যার বা সমস্ত স্টাফদেরকে আমার একান্ত বা আমার ভাষা নেই এদেরকে বলে বোঝানোর জন্য। সত্যি আমার খুব ভালো লেগেছে, বা এখন যা সবাইকে ধন্যবাদ বলে আমার বিশেষ করে। इनका शादी का 6 साल हो चुका है और इनका एज है 26, लेकिन 26 एज में ही इनका जो एमएच है वो बहुत ही कम हो गया। इसको हम लोग बोलते हैं प्रीमैच्योर ओवरियन इनसफिशिएंसी और प्राइमरी ओवरियन इनसफिशिएंसी। तो उनका एमएच था लगभग 0.19, तो बहुत ही कम था। और हम लोगों ने जब स्कैन किया तब सिर्फ 2 ही अंडा हम लोगों को दिख रहे थे। उसके बाद जो सरप्राइजिंग फैक्टर था, उनका मेल पार्टनर यानी हस्बैंड की स्पर्म की रिपोर्ट में जो था एजोस्पर्मिया, और साथ में उनका जो क्लिनिकल एग्जामिनेशन में पाया गया ग्रेड 4 वैरिकोसील, जो अल्ट्रासाउंड में भी कंफर्म हुआ। लेकिन उनका फॉर सम रिलीजियस रीज़न उनको खुद के स्पर्म से ही जाना था। तो इन दैट केस द बेस्ट ऑप्शन इज़ माइक्रोटीसा एलोंग विथ वैरिकोसील रिपेयर। तो हम लोग का जो इंटरनल यूरोसर्जन है उनके साथ हम लोगों ने प्लान किया। फिर हम लोगों ने माइक्रोटीसा एलोंग विथ वैरिकोसील रिपेयर सर्जरी से शुक्राणु मिला। फिर वो मैडम का जो 2 अंडा हम लोगों को मैच्योर मिले थे उनके साथ फर्टिलाइज़ किया, लेकिन जो भ्रूण बना वो था एक ही 4BB ग्रेड का, जिसमें सक्सेस थोड़ा सा कमज़ोर होता है जो नॉर्मल ब्लास्टोसिस गुड ग्रेड ब्लास्टोसिस जो AB माना जाता है उससे कंपैरिजन से। लेकिन फिर भी लकीली उन लोगों ने हिम्मत नहीं छोड़ा, उन लोगों ने ट्रांसफ़र तक आगे बढ़ा और हम लोग फर्स्ट अटेम्प्ट में ही उनको एक प्रेगनेंसी दे सकें। अभी वो 3 मंथ का प्रेग्नेंट है, NT स्कैन हो चुका है, सब कुछ बढ़िया चल रहा है। तो अभी उनके मुख से खुद को सुनेंगे हम लोग कि उनका एक्सपीरियंस कैसे रहा। जहाँ भी इलाज करा रहे थे डॉक्टर बोल रहे थे आपको अपना बेबी आपको नहीं होगा, आपका औलाद नहीं हो सकता है, इसलिए कि आपको शुक्राणु की कमी है, 0 है। तो इसकी वजह से हम लोग को बोल रहा था दरभंगा में इलाज कराए और कलकत्ता में कई हॉस्पिटल में सरकारी में भी इलाज कराए। तो सब जगह कह रहा था आपका अंदर में कमी है, उसका इलाज दवाई के ज़रिए से ठीक नहीं हो सकता है। पर टीज़ा लिखा हुआ था, जो टीज़ा करा के हम लोग चेक करेंगे जो आपका शुक्राणु है या नहीं है। मगर वेरिकोसील इसका सर्जरी के लिए हम डॉक्टर के लिए बहुत परेशान थे, कहीं डॉक्टर इनका
मिल नहीं पा रहा था। हम लोग बिहार के रहने वाले थे, तो बिहार में कहीं नहीं इसका खबर मिला। हम लोग गूगल के माध्यम से डॉक्टर साहब के पास आए यहाँ, तो यहाँ बोले जो आपका हो जाएगा, तो इलाज कराए। फर्स्ट तो अटेम्प्ट में हाँ कंसीव हुआ। मैडम आपका एक्सपीरियंस आप बोल सकते हैं कुछ? क्योंकि आपका एक ही पॉजिटिव पॉइंट था कि मैम का एज ठीक है बहुत ही कम है, 26 ईयर्स का है, लेकिन उनका इमेज इज़ अगेंस्ट एंड हस्बैंड का स्पर्म रिपोर्ट इज़ अगेंस्ट, लेकिन फिर भी फर्स्ट अटेम्प्ट में हम लोग उनको एक खुशियाँ दे सकें। तो वी आर वेरी ग्रेटफुल फॉर देयर ट्रस्ट इन अस। मेरा नाम उदय गुप्ता हुआ। हाँ, देन क्या प्रॉब्लम था आपको? मेरा प्रॉब्लम था, स्पंज नहीं था। हाँ, लगभग कितने साल शादी के, कितने साल? मेरे शादी के साल तो ये मतलब 2018 में शादी किए थे। 8 साल हो गया। 8 साल हो गया। उसके बाद आपने क्रिस्टा IVF? नहीं है, पहले तो हम बहुत जगह दिखाए थे, इससे पहले काफ़ी जगह आपने बहुत ट्राई जगह किया? गए। हम पटना में, यहाँ कलकत्ता में। आपका घर कहाँ हुआ? मेरा घर जैसे बिहार प्रॉपर यहाँ, से आए हैं? हाँ यहाँ रहते हैं बेलूर में। अच्छा अच्छा। पहले दिखाए थे हम, हाँ तो वहाँ पर भी ज़्यादा सक्सेस नहीं हो पाया, तो वहाँ से भी छोड़ के चले गए। बिहार नीलकंठ में जानकारी हुआ तो वहाँ गए, उसी के माध्यम फेसबुक के माध्यम से क्रिस्टा भी देखने के लिए मिला। तो हम लोग पर आर्थिक स्थिति बहुत ख़राब था, मेरे पास पैसा भी नहीं था, लेकिन यहाँ पर देखे कि लोन वगैरह की सुविधा जो मिला, तो वो देख के यहाँ पर जानकारी पहले लेने आए थे। तो यहाँ जानकारी लिए, मैम बोले कि नहीं आपको सुविधा मिलेगा, लोन भी मिलेगा, तो कोई आपको एक्स्ट्रा पैसा देना भी नहीं पहला पड़ेगा। अटेम्प्ट में ये हो गया? हाँ पहले फर्स्ट अटेम्प्ट फर्स्ट ट्विन या फिर सिंगल? सिंगल है। चलिए कॉन्ग्रेचुलेशन। अब कैसा लगा इधर आके? बहुत अच्छा लगा। इतना इधर उधर अब घूमे, फाइनली यहाँ पर आपके? हाँ यहाँ पर जाकर हमको सुविधा मिल रही है। बहुत पैसा भी बहुत फेंके हैं, लेकिन यहाँ पर आने से हमको थोड़ा संतुष्टि मिला। चलिए बहुत बहुत शुक्रिया आपका। বাস সো গাইজ এবারে ফাইনালি আমি আপনাদেরকে ল্যাবের ভিতরে নিয়ে যাবো। সেটি খুবই অত্যাধুনিক ল্যাব, এমব্রিওলজি ল্যাব, যেখানে গাইজ ভ্রূণের সাথে ডিমকে মিশ্রিত করে ফার্টিলাইজ করা হয়। দেন এই হচ্ছে গাইজ সেই ল্যাব, অত্যাধুনিক হাইটেক ল্যাব। সো এখানে বেসিক্যালি কি হয়? এটা হচ্ছে একটা আইভিএফ ল্যাব, লেভেল 2 আইভিএফ ল্যাব অ্যাজ পার গাইডলাইন্স অফ হেলথ মিনিস্ট্রি। এখানে লেভেল 2 কেন বলা হচ্ছে? এখানে আমাদের দুটো গ্যামেটই ইউজ করা হচ্ছে, সার্জিক্যাল প্রসিডিওর ইউজ করা হয়। সার্জিক্যাল প্রসিডিওরে এগ কালেক্ট করা হয় ফিমেলের কাছ থেকে, আর মেল নর্মালি ম্যাস্টারবেশনের থ্রু যে সিমেন আমাদেরকে দেয়, অথবা যারা ডোনার স্পার্মে যায়, তো সেই স্পার্মটাকে নিয়ে এগের সাথে স্পার্মের একটা মিলন ঘটানো হয়। এক্ষেত্রে আমরা ইক্সি করি। ইক্সিতে করা হয় কি, স্পার্মটাকে এগের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। ইনজেক্ট করে দেওয়ার পরে এটাকে 6 দিন কালচার করা হয়, এবং এই কালচারগুলো করা হয় এই ইনকিউবেটরের ভেতরে। এই ইনকিউবেটরের কাজ হচ্ছে আমাদের মিডিয়া ইকুইলিব্রেশন করা, মানে যে মিডিয়াগুলো আমরা প্রসিডিউরের সময় ইউজ করি, এবং এগ রিট্রিভ হওয়ার পরে এগটাকে ইক্সির আগে পর্যন্ত 2 ঘন্টা রাখা, সেটা এখানে রাখা হয়। ইক্সি করা হয়, এটা হচ্ছে আমাদের ইক্সি মেশিন। এই মেশিনের মধ্যে এটা হচ্ছে ইক্সি স্টেজ। এখানে দুটো তার রোবোটিক আর্ম আছে, কারণ কি আমরা এই গ্যামেটগুলো এতটাই ছোট আমরা নর্মাল মাইক্রোস্কোপেও দেখতে পাই না। আমাদের এটা একটা ইনভার্টেড মাইক্রোস্কোপ। ইনভার্টেড মাইক্রোস্কোপে হাই এন্ড রেজলিউশনে নিয়ে গিয়ে এই স্পার্মটাকে ওসাইটের মধ্যে ইনজেক্ট করা হয়। সেটা কিন্তু আমাদের নর্মাল নেকেড আইতে দেখা সম্ভব নয় কোনোভাবেই, এবং আমি হাতে করেও সেটা করতে পারবো না। এই মেশিনের ইউজ করে আমরা এই রোবোটিক আর্মের হেল্প নিয়ে আমরা স্পার্মটাকে এগের মধ্যে ইনজেক্ট করে দিই। ইনজেক্ট করে দেওয়ার পরে এই উসাইডগুলো তখন কালচার করা হয় এই ইনকিউবেটারে। এটা হচ্ছে ড্রাই ইনকিউবেটার, কে সিস্টেম ইনকিউবেটার। এই ইনকিউবেটারে প্রত্যেকটা চেম্বারে তখন এক একটা পেশেন্টকে আমরা এমব্রিও তার কালচার করি। যেরকম এখানে দেখতে পারেন যে দুটো পেশেন্টের আমাদের এখন কালচার চলছে। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে তার হাজব্যান্ড এবং ওয়াইফের নাম, কি ডেটে প্রসিডিওর হচ্ছে উইথ আইডি, এগুলোকে মেনশন করা হয়। এবং এই 5 দিন কন্টিনিউয়াস কালচার হবে, মানে এটাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা হবে না। মেথডটার ফান্ডা একই। নর্মালি বেবি কনসিভ হলে পরে জেনারেলি কি কেউ তো বার করে দেখে না নিশ্চয়ই। এটা মেথড, মানে এটা ন্যাচারাল মেথডটাকে আমরা যতটা ফলো করতে পারি এখানে সেটা চেষ্টা করা হয়। কারণ কি পুরোটাই মেকানিক্যাল একটা অ্যাটমসফিয়ারে করা হচ্ছে, কিন্তু যত এমব্রিওকে বারবার বাইরে বার করা হবে তত তার মধ্যে ফ্র্যাগমেন্টেশন আসবে, এবং এমব্রিও থেকে আমরা যেটা এক্সপেক্টেড খুব ভালো কোয়ালিটির ব্লাস্ট সেটা আমরা পাবো না, বা পেলে পরেও তার
গ্রেড ডিটোরিয়েট করবে, এবং যত ভালো গ্রেডের আমরা ব্লাস্ট পেশেন্টকে ট্রান্সফার করতে পারবো তত তার প্রেগনেন্সি রেট বেড়ে যাবে। এক্ষেত্রে কালচার করা হলো 5 দিন বা 6 দিনের মাথায় কালচার করার পরে আমরা যে এমব্রিওগুলোকে পেলাম সেই এমব্রিওগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়। ফ্রিজ করা হয় একটা স্পেশাল ফ্রিজিং ডিভাইস আছে, এটাকে বলা হয় ক্রায়োলক। এখানে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা পেশেন্টের তার হাজব্যান্ডের নাম, ওয়াইফের নাম, কোন ডেটে ফ্রিজিং হচ্ছে, কোন ডেট পর্যন্ত তার কালচার হয়েছে, ইভেন কি তার আইডি কি, সব মেনশন করা থাকে। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কি এমব্রিও আমরা ফ্রিজ করছি সেটা পর্যন্ত মেনশন করা থাকে, ডকুমেন্টেশনে থাকলো। এবং সাপোজ একটা পেশেন্টের 5টা এমব্রিও তৈরি হলো, সেই ক্ষেত্রে 5টা একটা লকেই ফ্রিজ হয় না, একটা লকে ম্যাক্সিমাম 2টো, তো লাস্ট লকে একটা, এরকমভাবে আমাদের ফ্রিজিং করা হয়। কারণ ম্যাক্সিমাম এমব্রিও আমরা অ্যাজ পার হেলথ স্বাস্থ্য ভবন গাইডলাইন আমরা 2টোর বেশি আমরা ট্রান্সফার করতে পারবো না। তো সেই কারণে ম্যাক্সিমামই একটা লকে আমরা 2টো এমব্রিও রাখি। সাপোজ যেদিনকে ট্রান্সফার ফিক্স হলো সেদিনকে সকালবেলায় এই লকটাকে আমরা ক্রায়ো চেম্বার থেকে বাইর করি। ক্রায়ো চেম্বার যদি দেখতে হয় তাহলে এদিকে আসুন। এইগুলো হচ্ছে আমাদের ক্রায়ো চেম্বার। লিকুইড নাইট্রোজেন আছে নাকি এর মধ্যে? এর মধ্যে এই দুটো হচ্ছে স্টোরেজ, এর মধ্যে লিকুইড নাইট্রোজেন আমাদের ফিল্ড করা থাকে। আর এই যে চেম্বারগুলো দেখছেন, ট্যাঙ্কগুলো দেখছেন, এর মধ্যে এমব্রিও ফ্রিজ করে রাখা হয়। তো প্রশ্ন আসতে পারে যে সব পেশেন্টের এমব্রিও কি এক জায়গাতেই রাখা হয়? না, সব পেশেন্টের এমব্রিও এক জায়গায়। এই সেগ্রিগেশনটা কীরকমভাবে, সাপোজ কোনো পেশেন্ট HIV ইনফেক্টেড, কেউ হেপাটাইটিস ইনফেক্টেড, কেউ HCV ইনফেক্টেড, সব পেশেন্টকে আমরা এক কন্টেনারে রাখতে পারি না। স্বাস্থ্য ভবন গাইডলাইন যদি আমরা ফলো করি, প্রত্যেককে আমাদের আলাদা আলাদা সেপারেট কন্টেনার রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের HCV পেশেন্ট যদি ইনফেক্টেড হয়, তারা যদি IVF করে, তাদের এমব্রিও এক কন্টেনারে। এখানে হেপাটাইটিস বির কন্টেনার আলাদা, প্রত্যেকটা দেখুন ট্যাগিং করা আছে। এখানে HIV, এখানে VDRL, এরকমভাবে ট্যাগিং করা আছে সেপারেট। HIV পজিটিভ তারাও ইভেন IVF করতে পারে। ডেফিনেটলি তারা করাতে পারে। এটা আছে, এটাকে আলাদা জায়গায় রাখা। ডেফিনেটলি, কারণ কি একটা কন্টেনারেই যদি মানে একটা ট্যাঙ্কেই যদি রাখি, মিনিমাল ওয়েতে তার চান্স অফ কন্টামিনেশন আসতেই পারে। তো সেটাকেও আমরা মিনিমাইজ করে দেবো, আমরা কন্টেনারই আলাদা করে দিলাম। ঠিক আছে, এবার একটা প্রশ্ন আসতে পারে যে এমব্রিওলজিস্টরা তো নিশ্চয়ই একটা পার্টিকুলার আওয়ারের হিসেবে কাজ করে। ডেফিনেটলি সবাই তো সারাদিন থাকে না, তাহলে এমব্রিওলজিস্টের অ্যাবসেন্সে ল্যাবে কালচার আমাদের ঠিক চলছে তো? মানে পেশেন্টরা ভাবছে যে এমব্রিওলজিস্টরা যদি চলে যায় ল্যাব থেকে, তখন আমাদের বাচ্চাগুলোকে কে সামলায়? মানে তখন আপনাদের ইনকিউবেটারগুলো ঠিকঠাক চলছে তো? তা সেটা কে দায়িত্ব নেবে? সেটার দায়িত্ব আমরা নেব। তার কারণ আমরা নতুন একটা ডিভাইস এনেছি, এই ল্যাব কেয়ার সিস্টেম। এই ল্যাব কেয়ার সিস্টেমটা আমাদের প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে এটাকে ইনবিল্ড করা, ট্যাগিং করা আছে। মানে ধরুন যখন আমি নেই, আমি প্রেজেন্ট আছি, ডেফিনেটলি এর মধ্যে অ্যালার্ম সিস্টেম আছে, নানা রকম প্রচুর সেন্সার্স আছে, যেটা আমাকে ইন্ডিকেট করে যে CO2 কোয়ালিটি কত, লেভেল কত আছে, নাইট্রোজেন লেভেল কত আছে, টেম্পারেচার লেভেল কিছু কত আছে, এখানে ইন্ডিকেটারও দেখতে পাবেন। সাপোজ কোনো কারণে কোনো চেম্বার খোলা হলো, CO2 ডিপ্লিনিশ করলো, সেটা আবার অটোমেটিক্যালি অ্যালার্ম দেয় এবং সেটা আমরা জানতে পারি। কিন্তু আমাদের অ্যাবসেন্সেও এই ডিভাইসটা আমাদেরকে সেটা হেল্প করে। সেক্ষেত্রে আমরা যখন ল্যাবে নেই, আমাদের ডেজিগনেটেড 4-5 জন যাদের আছে তাদের নাম্বার ট্যাগ করা আছে, তাদের কাছে কল যায়, মেসেজ যায়। এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের 24/7 ল্যাবের কালচার কন্ডিশন প্রপারলি মেনটেন আছে। এই রকমভাবে আমরা পুরো সিঙ্ক্রোনাস ওয়েতে পুরো কাজটা কন্টিনিউ করি। দেন ফাইনালি কতদিন পরে এটাকে মানে মুম্বাইয়ের মধ্যে ইনজেক্ট করা হয়? দেখুন, পিক আপ হবে, পিক আপ হওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মাস ধরে রাখতে হবে, ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট সিচুয়েশন। মানে একটা মা তার এগ রিট্রিভ হলো, এমব্রিও তৈরি হলো, তিনি ফিজিওলজিক্যালি কত তাড়াতাড়ি ফিট হতে পারছেন, এটা ক্লিনিক্যাল পার্ট। ক্লিনিশিয়ান এই কলটা নেবেন, কারণ কি এন্ডোমেট্রিয়াম যতক্ষণ না প্রপারলি রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমব্রিও ট্রান্সফার প্ল্যানিং করা যাবে না। এন্ডোমেট্রিয়ামের একটা পার্টিকুলার একটা থিকনেস আছে, সেটা ডে 5-এর এমব্রিওর সাথে ম্যাচিং হতে হবে। সেটা যখনই রিচ করবে, ক্লিনিশিয়ান আমাদেরকে কল দেবেন যে না, এই পেশেন্টের আমরা এমব্রিও ট্রান্সফার ফিক্স করছি। তো যেহেতু আমাদের ডে 5-এই বা ডে 6-এ এমব্রিও ফ্রিজ করা হচ্ছে, সেই দিনকে সকালবেলায় থয়িং করা হয়।
থয়িং করে তাকে প্রপার ওয়েতে কালচার করে ইনকিউবেট করে মোটামুটি 4-5 ঘন্টার মাথায় আমরা এমব্রিওটাকে ট্রান্সফার করে দিই। সো ভিডিওটি গাইজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে গাইজ আমরা দেখতে পাচ্ছি শত শত ক্লায়েন্ট বা পেশেন্ট নিজেদের রিভিউ দিয়েছেন নিজেদের বাচ্চাদের ফটোর সাথে। অ্যান্ড আজকেও গাইজ আমরা দেখলাম অনেক পেশেন্ট এসেছেন, তাদের রিভিউ, তাদের কোলে তাদের বাচ্চা, তাদের মুখ ভরা হাসি দেখে বেশ ভালো লাগলো। তো গাইজ ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ক্রিস্টা IVF এর, যে কোনো রকম এনকোয়ারির জন্য আপনি ডিরেক্টলি কল করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।